নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় অশ্লেষা নক্ষত্রের তৃতীয় ভাব নিয়ে যে ভিডিও করছি, তাতে অশ্লেষা নক্ষত্রের কোন কোন পদে কেমন কেমন আপনাদের চরিত্র গঠন হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ শুনুন। যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছেন বা শুনছেন, তাদের জানতে হবে যে আগে যে দুটো ভিডিও হয়েছে অশ্লেষা নক্ষত্রের, সেই নক্ষত্রে সম্বন্ধে কি কি আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। 27টা নক্ষত্রের 9 নম্বর নক্ষত্র হলো অশ্লেষা নক্ষত্র। এনার জোডিক স্পেস হচ্ছে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রথম অপশানটি ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এই চ্যানেল থেকে প্রতি মাসের রাশিফল, এছাড়া বছরের প্রথম দিকে আপনারা জানতে পারবেন সেই বছরটা কেমন যাবে। ভিডিওটা আপনারা লাইক দিন, কমেন্টস দিন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করুন। যারা এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্র, তাদের বীজ মন্ত্র, তাদের কোন দিন শুভ এবং কোন দিন অশুভ যাবে, কি কি প্লেসে তারা কাজ করলে তাদের উন্নতি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমি করেছি এবং নতুন করে আপনাদের অল্প করে কিছু জানকারিও দিচ্ছি। নক্ষত্র সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হবে যে এই নক্ষত্রের ঊর্জা কী, শক্তি বা দেবতা কারা, নক্ষত্র কোন জায়গায় আছে 360 ডিগ্রির মধ্যে সেটা জানতে হবে। 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত এর জায়গা। যখন আমাদের মুনি ঋষিরা নিচ থেকে এই নক্ষত্রের দিকে তাকিয়েছিলেন, তখন দেখেছিলেন যে একটা সাপ কুণ্ডলী হয়ে বসে আছে। এর মানে হচ্ছে যে এই নক্ষত্রের জাতকদের চরিত্র সম্বন্ধেও ভাবা যায় যে ওই সাপটা কতটা লম্বা হতে পারে, কতটা বিষধর হতে পারে, সেটা কিন্তু সামনের ব্যক্তিরা বুঝতে পারবে না। জাতকদের মধ্যে একটা গুপ্ত ভাবনা আছে, তাদের মধ্যে সিক্স সেন্স খুব ভালো কাজ করে এবং জাতকরা সামনের ব্যক্তিকে বুঝতে দেয় না যে সে তার সম্বন্ধে কতটা জানতে পারছে, কতটা আন্দাজ করতে পারছে। এই নক্ষত্র অনেকটা ভয়ওয়ালা নক্ষত্র, অনেক সাবধান থাকতে হবে এই নক্ষত্র সম্বন্ধে। আপনারা যখন শুনবেন পুরো ভিডিওটা, তখন দেখবেন যে এই নক্ষত্রের পজিটিভ এবং নেগেটিভ এই দুটো ভাগ আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কি কারণ যেটার জন্য আমরা এই নক্ষত্রের পাওয়ারটা ব্যবহার করতে পারি না। যখনই আপনারা অশ্লেষা নক্ষত্রের জাতকের কাছে যাবেন, তখনই আপনাদের মধ্যে জানতেই পারবেন না যে এই জাতকের মধ্যে কতটা আলাদাভাবে গুণ আছে, ভালোর দিকেও খারাপ দিকেও। এই নক্ষত্রের শক্তি হচ্ছে বিশ্লেষণা শক্তি, যা হচ্ছে একটা বিষকে বমি করা, বিষ বমি।
বিষক্রিয়া, এইগুলো এর নেগেটিভ ভাবে দেখবেন না এটাকে। কেননা সাপ বা সর্প, যেটা নাগ আছে, এই নাগ বিষ্ণুকেও সাথেও থাকে, আবার শিবের সাথেও থাকে। ভালোর দিকে যে এই ব্যক্তিরা খুব ভালো ওয়ার্কশপ তৈরি করে, কমিউনিকেশন ভীষণ ভালো থাকে, ইন্টেলিজেন্ট হয় এবং ব্যবসার দিকে ভীষণভাবে বুদ্ধি দিয়ে এরা কাজ করে। আবার উল্টো দিকে হলে এই জাতকরা ভীষণভাবে ধূর্ত হয়, কপট, চালাক অতিরিক্ত, যেটা খারাপের দিকে চালাকি দেখায়। এরা অন্যকে ধোঁকা দেয় এবং এদের মানসিকতা খুবই উথাল ফুতাল হয়। কেন না, চন্দ্র এবং বুধ মা এবং সন্তান, তবুও সন্তান মাকে খুবভাবে পছন্দ করে না। কারণ একটা গুপ্ত গল্প আছে, যার ফলে এই পছন্দ অপছন্দর ব্যাপারটাও রয়েছে। মা তার সন্তানকে ভীষণভাবে ভালোবাসে, কিন্তু সন্তান কিছুটা মায়ের সাপোর্ট নিচ্ছে যতক্ষণ সে বড় হচ্ছে না। আবার অতিরিক্ত মায়ের ভালোবাসা পাওয়ার পর সে মা থেকে দূর যাওয়ার চেষ্টা করবে। যদি না যেতে পারে তাহলে সে সাইকো হয়ে যেতে পারে। সে বিরক্তিকর তার জীবন সে ব্যবহার করতে পারে। মায়ের প্রতি বা তার পরিবারের প্রতি সে ততটা ভালো ফল দেবে না, যদি তাকে সময় মতো আলাদাভাবে তার রাস্তায় চলতে না দেওয়া হয়। কর্কট রাশির স্বামী হলো চন্দ্রমা, আর চন্দ্রমার নক্ষত্র হলো অশ্লেষা, যার স্বামিত্ব যাচ্ছে বুধের কাছে। বুধ চন্দ্রমাকে খুব বেশি পছন্দ করে না, এটা মাইথোলজির দিক থেকে দেখা যাচ্ছে। এবং চন্দ্রমা তার সন্তানকে ভালোবাসে। বিষ উগাল না, যেটা আগে বলেছি, মানে বিষ বমি করা। তার মানে এই নয় যে কোনো বিষ, তার মানসিকতার দিক থেকে সে কিন্তু ততটা তাকে পছন্দ করে না। এই জাতকরা ভীষণভাবে ইন্টেলিজেন্ট হয়। সামনের যে ব্যক্তি, তাকে এরা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে, বা তাদের চরিত্র সম্বন্ধে তাদের একটা পড়ার ক্ষমতা আছে। তার চোখের দিকে তাকিয়ে তার মনের ভাবকে বোঝার একটা ক্ষমতা এরা পায়। এটা ভগবান প্রদত্ত ক্ষমতা, এর জন্য কোনো আলাদা শিক্ষা তারা নিতে দরকার পড়ে না, যেটা কি না সামনের ব্যক্তি বুঝতে পারে না। এবং মনের কষ্ট, যেটা অন্য কাউকে প্রকাশও করে না। এনারা মৃদুভাষী হন এবং এনাদের বিচার বা এনাদের মনের কথা সেটা অন্যকে প্রকাশ করে না। অন্য লোকেরা দেখে হয়তো ভাবে ভীষণ ভালো, ভীষণ হাসিমুখ চেহারা এবং সব কিছু সুন্দর, কিন্তু ভেতরে এনাদের মধ্যে একটা আলাদাই পাওয়ার থাকে, যেটা অন্যকে ধরতে দেয় না। আমাদের মুনি ঋষিরা বারবার বলেন যে এই নক্ষত্র নেগেটিভ। এর কারণ কি? যে তখনকার দিনে তো কোনো মিডিয়া, নেট কিংবা
কোনো যোগাযোগ ব্যবস্থা সেরকম কিছু ছিল না। তা সত্ত্বেও এই যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে যে চুরি ডাকাতি কিংবা কারোর ওপরেতে অ্যাকশান নেওয়া খুন খারাপির দিক থেকে এইগুলো কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাতকদের মধ্যে পাওয়া গেছিল। এখনও প্রায় দেখা গেছে যে যত ঘোটালা হয়েছে, ধোকাদারি হয়েছে বা কোনো প্ল্যানিং হয়েছে, সব কিছুই এই অশ্লেষা নক্ষত্রের সময় কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতকদের মধ্যে পাওয়া গেছে। দেখুন, নক্ষত্র কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিয়ে বিচার নেই। আপনাকে দেখতে হবে যে নক্ষত্রের ঊর্জা যেটা, সেটা আপনি কেমন করে ব্যবহার করছেন। এর আগেই বলেছি ক্যালকুলেটেড মাইন্ড, তো এটা কিন্তু ভগবান প্রদত্ত। এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা সম্পূর্ণই নির্ভর করে এই নক্ষত্রের পদ বা চরণের যে জাতক জাতিকা আছে তাদের উপরে। যদি এর ঊর্জা সমাজের জন্য, দেশের জন্য ভালোর দিকে নিয়ে যাওয়া হয়, তো এই যে বড় বড় চুরি হয় কিংবা বড় বড় ঘোটালা হচ্ছে কিংবা কোনো লোককে ধরার জন্য যে বুদ্ধি লাগানো হচ্ছে, এইগুলোও কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের গুণের দিক থেকে দেখা যায়। কোনো খারাপ প্ল্যানিং হচ্ছে, সেই খারাপ প্ল্যানিংয়ের দায়িত্ব যদি অশ্লেষা নক্ষত্রের ভালো যে প্রভাব বা পজিটিভ প্রভাবের জাতকদের মধ্যে যদি দিয়ে দেওয়া যায়, তবে সেই খারাপ প্ল্যানিংটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতাও কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে। সঠিক রাস্তা বার করবে এবং আমাদের দেশের ভালো কাজে এই জায়গাটাকে মজবুত করে তুলবে। এই পাওয়ারটা আপনারা নেগেটিভ দিক থেকেও করলে সাকসেস হবেন, আবার পজিটিভ দিক থেকে করলেও সাকসেস হবেন। কর্কট রাশির চন্দ্রমা যে মনের কারক এবং মাইন্ডের কারক, এবং এই চন্দ্রমা একটা উগ্র ভাবের, এর সাথে থাকে বুধ যে কিনা বুদ্ধির কারক। তো এই জাতকদের মধ্যে এত জবরদস্ত সুন্দর প্ল্যানিংওয়ালা মাইন্ড তৈরি হয়, যেটা দেশের ভালো কাজেও এবং খারাপ কাজেও ইস্তেমাল করতে পারে বা ব্যবহার করতে পারে এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা। ক্রিমিনালদের মধ্যেও আসে, আবার লয়ারদের মধ্যেও আসে। বুদ্ধি অনেকটা হাই লেভেলের দিকে এগোয়। তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব। জলতত্ত্বের মধ্যে আসছে কোথায়? চন্দ্রমা। এই চন্দ্র হলো ইমোশন আর বুধ হলো ইচ্ছা, যেটা বুধের কাছ থেকে। তাহলে ইমোশন এবং ইচ্ছা এই দুটো মিলিয়ে জাতকদের মাইন্ডকে একদম ফ্রেশ করে তোলে। পজিটিভের দিক থেকে ক্যালকুলেটেড মাইন্ড বা কোনো যোগাযোগ যেখানে করা হয় সেই ধরনের মাইন্ড করিয়ে দেবে। কারোর সাথে কথা বলা ভীষণ সুন্দর হবে। এর চিন্তা অনেক ডিপলি থাকবে, বোঝার ক্ষমতা ভীষণভাবে থাকবে। এক ক্লিকে কম্পিউটার চলা শুরু করে, খানিকটা এরকম। উল্টো দিকে কোনো ডাকাতি করা, কোথাও কোনো ভাঙচুর করা, এই ধরনের কোনো প্ল্যানিং যদি করে নেগেটিভ ঊর্জার জাতকরা, তো সেখানেও অনেকটাই সমস্ত সিস্টেমকে হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। জাতকরা বন্ধুত্ব খুব করে, কিন্তু নিজের
কাজের ক্ষেত্রে কাজ শেষ হয়ে গেলে এরা কিন্তু বন্ধুত্ব আর রাখে না, এবং যার সাথে বন্ধুত্ব করে খুব ডিপলিভাবে করে নেয়, যার জন্য দেশের হয়ে যদি কোনো কূটনৈতিক চাল নিয়ে যদি অন্য কোনো দেশের সাথে কাজ করে, সেখানে অনেক বেশিভাবে লাভবান করে নিজের দেশকে। স্বাস্থ্যের দিকে বলতে গেলে এই নক্ষত্রের জাতকদের চেহারা মানে চর্বি খুব অধিক হয় চন্দ্রমার নক্ষত্রের। আর এইখানেতে এদের পায়ের দিকে ব্যথা হয়, গাঁটে ব্যথা হয়, কেননা এর আগে ভিডিওতেও বলেছিলাম যে বডি পার্টের কথা। তো এখানে কফ মানে কাশি, সর্দি কাশির এর খানিকটা প্রভাব থাকে। খাওয়া দাওয়া একটু চটপটা টাইপের খাওয়া দাওয়া পছন্দ করে, এবং হার্টের দিক থেকেও খানিকটা দুর্বল হয়। এই নক্ষত্রের জাতকরা তার পার্টনার যে হাল দাম্পত্য জীবনে, স্বামী বা স্ত্রী যেও, তার প্রতি সমর্থন করে দেন। অন্য কারোর সাথে এনারা ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন না। যদি পার্টনার মনের মতন না হয়, যেমন সে তো সম্পূর্ণ সমর্পণ করে দিল তার পার্টনারকে, কিন্তু তার পার্টনার যদি তাকে ধোঁকা দিয়ে দেয়, তাহলে সে তার পার্টনারকে ছেড়ে চলে যাবে। অনেকটা আপনারা সাপ আছে, সাপের সাথে আপনারা একটু চিন্তা করে নিন যে যেমন সাপের চরিত্র, সাপ ঘর তৈরি করে, বাচ্চাও তৈরি করে, আবার তার পার্টনারের সাথেও থাকে। আবার যদি দেখা যায় যে তার পার্টনার অন্য কারোর সাথে আছে, তাহলে সে তাকে ছেড়েও চলে যায়। কর্মর দিকে এই জাতকরা অনেকটা উঁচু লেভেলের হন, কাজেই নেগেটিভ দিকে তাকিয়ে বা বসে থেকে কোনো লাভ নেই। হঠাৎ করে অর্থ এদের বেড়ে যায় যখন এনাদের বয়স, এই নক্ষত্রের জাতকদের বয়স মধ্যে আসে, যেমন 30 থেকে 40 বছরের মধ্যে যখনই এনাদের বয়স এসে যায়, তারপর হঠাৎ করে অর্থ বৃদ্ধি হয়ে যায়। কারণ যে কোনো দিক থেকে, চাই আপনি যে কোনো ডিপার্টমেন্টের ক্লেম করা হয় যেখান থেকে, সেই দিক থেকে দেখতে পারেন, বা কোনো স্মাগলার, মাফিয়া, গুন্ডা যারা টাকা পয়সা অনেক রোজগার করেন, হঠাৎ করে এই ধরনের দিক থেকেও আপনারা দেখতে পারেন। এবারে আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতকরা আলাদা আলাদা ধরনের হন কি করে। কেননা আলাদা আলাদা চরণ আছে, 4 চরণ, সেই সম্বন্ধ নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রের সম্পূর্ণ যে ক্ষেত্র আছে সেটা হলো 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এটা 4টে ভাগ, 4টে ভাগের প্রথম পদা আছে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত। কোন নবাংশ পাওয়া যাচ্ছে না? ধনু নবাংশ। তাহলে 12টা রাশির সার্কেল যদি চালাই, তাহলে দেখা যাচ্ছে যে অশ্লেষা নক্ষত্র 9 নম্বর নক্ষত্র। তো এর আগে তার মানে 8 নম্বর নক্ষত্র পর্যন্ত হিসাব রাখলে 8 ইন্টু 4, 4 হলো পদ বা চরণ, 12টা রাশি। তাহলে কি হচ্ছে 8 ইন্টু 4 ডিভাইডেড 12 ইজ ইকুয়াল টু 8 4 32, আর এদিকে 12, তাহলে 12 ডিভাইডেড 32 ইজ ইকুয়াল টু 8। 8 সংখ্যা যখন বেরিয়েছে সেটা হলো বৃশ্চিক নবাংশ। আর বৃশ্চিক নবাংশের পর
ধনু নবাংশ। তাহলে ঊর্জা পাওয়া যাচ্ছে ধনু নবাংশের। তাহলে দেখা যাচ্ছে যে জাতকের জন্ম হয়েছিল যে রাশিতে, চন্দ্র রাশিতে, কর্কট রাশি, যেটা চন্দ্রের, অশ্লেষা নক্ষত্রের প্রথম পদে। জাতকের যে পজিটিভ সাইড, সেই পজিটিভ সাইডের যে ঊর্জা, সেইটা কিন্তু এই নবাংশের জাতক জাতিকাদের দেখা যায়। মানে প্রথম পদের ধনু নবাংশের জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। জাতক জাতিকাদের ধার্মিক ক্রিয়াতে খুব ইন্টারেস্ট তারা দেখাবে, কাউকে হেল্প করতে দেখা যাবে, বা এটা এদের একটা স্বভাব হয়ে দাঁড়াবে যে অন্যের উপকার করা বা কোনো নিজের প্রতি পরিশ্রম করে অন্যকে সাহায্য করা। এনাদের ভাগ্য কিন্তু এনারকে সাপোর্ট করবে। কর্কট রাশি মায়ের ঘর, তো সেই জন্য কারোর প্রতি মমতা দেখানো কিংবা তাকে ভালোবাসা, এই ধরনের মানে মাতৃতুল্য ভালোবাসা, এই ধরনের তারা এই জাতক জাতিকাদের মধ্যে আসে। এগুলো পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের এর আগে বলা হয়েছিল যে এই অশ্লেষা নক্ষত্রের মধ্যে খুব ভালো ওয়ার্কশপ করে, কমিউনিকেশান খুব ভালো থাকে, তো এরা ইন্টেলিজেন্ট হয়, এরা অন্যকে হেল্প করে, হেল্পফুল হয়। তার থেকেও বেশি থাকে যে এদের যেমন সাপে কুণ্ডুলি পাকানো সাপ যেমন থাকে, যে একটা পাকার কোনো জায়গা একটা ভালো করে ধরে রাখা, এর থেকেও ঊর্ধ্বে আছে ভক্তি। এরা যখন কোনো জায়গায় আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে যায়, তখন তাদের ভক্তি অনেক অনেক ঊর্ধ্বে পৌঁছে যায়। তো এটা পাওয়া যায় প্রথম পদ বা প্রথম চরণের জাতক জাতিকাদের মধ্যে। এবারে আসছি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ বা চরণ এর এরিয়া বা ক্ষেত্র হচ্ছে 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। নবাংশ আসছে মকর, মানে ধনু নবাংশের পরে নবাংশ। তো সেইভাবে হিসাব করলেই বেরিয়ে যাবে যে জাতকের জন্মের সময় চন্দ্র ছিল কর্কট রাশিতে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পদে এবং মকর নবাংশে। ঊর্জা থাকবে অর্থ উপার্জন করার, মহত্ত্বাকাঙ্ক্ষা বেড়ে যাবে, অর্থ উপার্জন করার বা স্টক করার একটা উচ্চাকাঙ্ক্ষা বাড়বে। এর জন্য যদি জাতককে এই অর্থ উপার্জন করার জন্য যদি কোনো ট্রিক করতে হয় কিংবা কোনো চালাকি করতে হয় কিংবা কোনো ক্যালকুলেশন করে সেই অর্থকে আরও বেশিভাবে উপার্জন করা হয়। দেখুন, এখানে যখন শুরুতে আমি বলেছিলাম যে প্রথম ভাবে কিংবা দ্বিতীয় ভাব যে ভাগগুলো রয়েছে, আমি সেইভাবে যখন বললাম তখন দেখেছেন যে এখানে নেগেটিভও কিন্তু অনেকটা আছে। এই নেগেটিভের মধ্যে এই যে ট্রিক করা কিংবা ক্যালকুলেশন করা, কারণ বুধ এখানে আছে, বুধ ক্যালকুলেশনের দিক থেকে এই জাতকদের হেল্প করবে। কোথাও দেখা গেল যে 4.5% সুদ দিচ্ছে কিছু টাকার, তো জাতক জানতে পারলো যে কোথাও 8.5% সুদ দিচ্ছে, তো নিশ্চয়ই সেই জাতক 4.5%-এ পড়বে না। সে সেখান থেকে কি করলো, সেই টাকাটাকে তুলে বেশি জায়গা
যেখানে উপার্জন হচ্ছে সেইখানে টাকাটা লাগিয়ে দিল। হ্যাঁ, আবার যদি অতিরিক্ত ট্রিকবাজি করে, যেমন বছর দুয়েক আগে হয়ে গেছিল, সেই রকমও ঘটে যেতে পারে। এটা দু রকমের। এক হলো যে কম যেখানে উপার্জন হচ্ছিল সেখান থেকে কোনো ক্যালকুলেশন করে বেশি জায়গায় যেখানে উপার্জন করা যাচ্ছে অর্থ, সেইখানে সে টাকাটাকে খাটালো। আবার অপোজিট ব্যক্তি, যেটা বছর 4-5-6 আগে ঘটেছিল, সেই ধরনের কোনো ব্যক্তি যারা পুরো সামনের ব্যক্তিকে পুরো সম্পূর্ণরূপে ভ্রম তৈরি করে তার কাছ থেকে অর্থ নিয়ে বেশি দেবে বলে সেই অর্থকে আবার অন্যান্য জায়গায় তাদের আয়েশিতে খরচা করে ফেলেছিল। তো দুদিক থেকেই দেখুন। তো এটাও শুধুমাত্র অশ্লেষা নক্ষত্রের জাতকদেরই মধ্যেই বা জাতক জাতিকাদের মধ্যেই কিন্তু দেখা যায়। সকালবেলা 10 টাকা নিয়ে যাচ্ছেন, সন্ধ্যের মধ্যে আপনার 200 টাকা ইনকাম হয়ে গেল। কিন্তু এমন একটা স্থিতি এসে গেল যেখানে আপনার 250 টাকা খরচা হয়ে গেল। তো দেখা যায় যে এই অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পদের বা দ্বিতীয় চরণের জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। তৃতীয় পদ বা তৃতীয় চরণ, যার ক্ষেত্রফল হচ্ছে 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। দেখুন, জাতকের চন্দ্র যখন ছিল কর্কট রাশিতে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পদে, তৃতীয় পদ কুম্ভ নবাংশে আসছে, ঊর্জা পাওয়া যাচ্ছে কুম্ভ নবাংশে। এখানে জাতক একটু লুকিয়ে রাখবে তার কথাবার্তা, সিক্রেসি, কাউকে কিছু না বলে হঠাৎ করে কোনো কাজ করা, তাদের বন্ধুত্ব বা ফ্রেন্ড সার্কেল অনেকটা বিস্তার করে, নতুন কিছু চিন্তা করে, নতুন কিছু ভাবনা সৃষ্টি করে। কোনো একটা কিছু দেখলো, সেইটাকে আবার নতুন করে মডিফাই করে আর এক ধরনের জিনিস তৈরি করলো। যেমন মোটর সাইকেল, সেই মোটর সাইকেল থেকে পেছনে একটা ট্রলি লাগিয়ে দিয়ে সেটা হয়ে গেল এক ধরনের একটা গাড়ি। এই ধরনের যে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা বা এমন কিছু ঘটনা ঘটিয়ে দিল যেটা সবার জন্য ভালো করছে। আবার কিছু জিনিস আছে যেগুলো ভালো না করলেও অনেক কিছু খারাপের দিকেও তার চিন্তাটা কিন্তু নতুনত্ব। আজকের এটা আছে, কিছুদিন বাদে অন্য জিনিস তৈরি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং লাইনে এই ধরনের ঘটনা ঘটে। তো তৃতীয় পদার জাতকদের মধ্যে এই সব কিছু পাওয়া যায়। দেখুন, এখানে বন্ধুত্ব সার্কেল তো আছেই, তাছাড়া দেখা যাবে যে সব কিছু দিক থেকে বিচার করলে এই তৃতীয় পদের জাতকদের মধ্যে পাওয়া যায় যে তারা তাদের চিন্তাটাকে, নতুন চিন্তাটাকে ভালো দিকে ব্যবহার করছে না খারাপ দিকে ব্যবহার করছে। কারণ ভালো খারাপ দুটো মিলিয়েই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে। ওভারঅল দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের এটা মায়ের ঘর, তো তাদের ভালো খারাপ কিন্তু তার মা বাবার উপরেও নির্ভর করে। মায়ের শরীর খারাপ, সেটা ঠিক হচ্ছে না, তো কর্কট রাশির জাতকদের যদি কুণ্ডলী বিচার করা হয়, দেখা গেল যে তার রাশি বা তার লগ্নের ওপরে রবির কোনো কুপ্রভাব আছে, যার ফলেতে সেটা করলে মায়ের শরীর ভালো হতে পারে কিংবা বাবার
প্রমোশনও হতে পারে, বাবার যদি ব্যবসা করে সেই ব্যবসার উন্নতি হবে। এগুলো কিন্তু একটা কানেকশান থেকেই যায়। চতুর্থ পদের স্থান হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি। যখন জাতকের জন্ম হয়েছিল তখন চন্দ্র ছিল কর্কট রাশিতে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে। ঊর্জা হচ্ছে মীন নমাংসের থেকে শুরু হচ্ছে। এই চতুর্থ পদের জাতক জাতিকাদের মধ্যে আসে সাইকোলজি স্ট্রেংথ ভীষণভাবে স্ট্রং হবে, এবং এই জাতক জাতিকারা আগের কোনো ঘটনা সেগুলো কিন্তু আন্দাজ করে নিতে পারে, বা এরা সামনের ব্যক্তিকে দেখার সাথে সাথে বুঝে ফেলতে পারে সে তার কাছে কী জন্যে এসছে, কিংবা নিজেকে লুকিয়ে তার কাছে একদম এক অন্য রূপ হিসাবে দেখানো। এরা পড়া করে ভালো উত্তর লেখে পড়াশোনা করার পর, বা নেগেটিভ দিক থেকেও এরা না পড়েও ভালো উত্তর লিখে দিতে পারে। না, টুগলি করাটাও কিন্তু একটা কালাকারি। এখানে যে কেউ কিন্তু টুগলি করতে পারবে না, ফার্স্ট বয় কিন্তু টুগলি করতে পারবে না, তার মনের অত ক্ষমতা নেই। বাট টুগলি করার যে ট্যাকটিস, কোথায় রাখা বা কোথায় কি করা, এটা কিন্তু তার দ্বারা হবে না। হ্যাঁ, যদি সে অশ্লেষা নক্ষত্রের মধ্যে না থাকে তো, বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ধরনের নতুনত্ব, এইগুলো এই যে যারা ব্যাংক রোবারি করে, যারা বিভিন্ন জায়গায় ভালো বা কোনো খারাপ কাজ করে দেয়, তাদেরও কিন্তু প্ল্যানিং করতে হয়, তাদের ম্যাপ তৈরি করতে হয়, তাদের অনেক দিন ধরে বুঝতে হয়। সেটাও কিন্তু নতুনত্ব। এক ধরনের কাজে তারা কখনোই করে না। এক ধরনের করলেও আজকের, অন্যদিন কোনো কাজ করতে গেলে আবার নতুনভাবে ভাবনা, নতুনভাবে শুরু তারা করে। তো এই পরীক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও তারা সেইভাবেই কাজ করে। চতুর্থ পদের জাতক জাতিকাদের মধ্যে যেখানেতে তাদের গ্রহস্থিতি ভালো নয়, বা গ্রহদের কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়েছে, ডিগ্রি তুলনায় ভালো নেই, বা শত্রু গ্রহে পড়েছে, এই ধরনের যখনই গ্রহদের জায়গা খারাপ অবস্থা আসে, তখন এই জাতক জাতিকাদের মধ্যে ডিপ্রেশন বৃদ্ধি হয়, সাইকো প্রবলেম হয়ে যায়, চিন্তাধারা খারাপের দিকে নিয়ে যায়, বাড়ির ওপরে অত্যাচার করে, বাড়ির কাছাকাছি যারা ব্যক্তি থাকে তার উপরে অত্যাচার করে। তো এই খারাপ ভাবগুলো তখনই আসে গ্রহস্থিতির ওপর নির্ভর করে। চার পদার বিশ্লেষণ যদি করা হয় তাহলে দেখুন, প্রথম পদাতে আপনারা কি পেয়েছেন, ধার্মিক কাজেতে তার ইন্টারেস্ট আছে, অন্যকে হেল্প করার মতন তার মধ্যে আছে। দ্বিতীয় পদায় যেই জাতক প্রবেশ করছে, অর্থ রোজগার করার জন্য সে বিভিন্ন ধরনের ট্রিক বানাবে এবং অর্থ রোজগার করেই ছাড়বে। হ্যাঁ, সন্ধেবেলা সেই অর্থ পুরোপুরি বেশি করে তার ব্যয় হয়ে যাক। তৃতীয় পদায় কি পেলাম, সিক্রেসি, নতুন করে কোনো চিন্তা। চতুর্থ পদায় পাচ্ছি পূর্ব অনুমান, কিংবা কোনো ট্রিক করে পড়াশোনা তৈরি করা, বা ভালোভাবে পড়াশোনা করে ঠিক মতন করে উত্তর দেওয়া। খারাপের দিকে যখন দেখছি তখন দেখা যাচ্ছে যে জাতকের মধ্যে সাইকো প্রবলেম হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, একাকিত্ব চাইছে,
রেমেডি বলছি, আপনারা শিবের পুজো করবেন এই শ্রাবণ মাসে কিংবা শিবরাত্রির দিন, অবশ্যই পুজো করবেন। আপনারা নাগ পুজো করবেন, নাগদেবের রূপোর নাগিন বানাবেন, সেখানে পুজো দেবেন। নাগ পুজো করলে বাস্তুদোষ কিন্তু কাটে। নাগ পুজো করলে যাদের কালসর্পযোগ আছে তাদের সেই যোগের ভাবটা কমে। আপনারা রং ব্যবহার করবেন কোনো জামা কাপড় পরার জন্য কিংবা আপনাদের ঘরের যেখানে আপনারা শয়ন করছেন সেখানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন নীল, অরেঞ্জ, হলুদ, এই ধরনের কালার আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা জব করবেন যেদিনকে মাঘ মাসে বা জানুয়ারি মাসের কৃষ্ণ কিংবা শুক্ল পক্ষের নবমীর দিন, ওই দিনকে এই নক্ষত্রের পাওয়ারটা বৃদ্ধি পায়। জাতকদের নাম রাখ জন্য আপনারা প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতকদের জন্য। প্রথম পদের জাতকদের জন্য ডি, দ্বিতীয় পদের জাতকদের জন্য ডু, তৃতীয় পদের জন্য ডি, আর চতুর্থ পদের জন্য ডো। ডি, ডু, ডে, ডো, এই অক্ষর দিয়ে আপনারা নাম রাখতে পারেন, শুভ এইগুলো। আর আপনারা বীজ মন্ত্র জপ করতে পারেন ওম খাম ওম গাম। আজকের এই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের তৃতীয় ভাব আপনাদের জানালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর নতুন যারা শিখছেন জ্যোতিষ তাদের জন্য কমেন্টসের বক্স খোলা আছে। আপনারা অবশ্যই প্রশ্ন থাকলে মনের মধ্যে আপনারা প্রশ্ন করবেন। আপনাদের শেখার জন্য যতটা সম্ভব আমার ক্ষমতা আমি আপনাদের শেখাবো, ফ্রি অফ কস্ট, কোনো চিন্তা নেই। আপনারা শিখুন, পরবর্তীকালে খুব ভালো বড় জ্যোতিষিত হয়ে আপনারাই তো উঠবেন। ভালো থাকবেন, অন্যের উপকার করবেন যতটা সম্ভব আপনারা দেখবেন তাতে আপনাদেরও অনেক ভালো হবে।